জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে জানালেন প্রধানমন্ত্রী। যমুনায় যুগপৎ আন্দোলনের শীর্ষ নেতাদের সাথে বৈঠক। সামরিক আদালতেই হবে শহীদ জিয়া হত্যার আসামি মুজাফফরের বিচার। উগ্রবাদীদের ঠেকাতে মিয়ানমার সীমান্তে বসে কাঁটাতারের বেড়া। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরাতে দিল্লিকে নতুন চিঠি। চুক্তি অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন জানালেন প্রতিমন্ত্রী। আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে। রাজধানীর আরো ৩৭ মোড়ে বসছে স্বয়ংক্রিয় সিগন্যাল। এআই ক্যামেরায় গাড়ির চাপ মেপে জ্বলবে লাল সবুজ বাতি। জিয়াউল ও সাইফুজ্জামানের বাড়িতে নানা অসঙ্গতি পেল দুদক। আবারও গ্রেফতার হয়ে কারাগারে রিজেন্টের শাহেদ। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স এবং আমি সানজিদা ইসলাম। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে বলে আবারও জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রীর সঙ্গে শরিক দলের বৈঠক শেষে কথা জানান তিনি। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সন্ধ্যা 7:30টায় শুরু হয় এই বৈঠক। এ সময় প্রধানমন্ত্রী শরিক দলের নেতাদের খোঁজ নেন। ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী কাজ করছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব জানান, পারস্পরিক আলোচনার ভিত্তিতে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠকে 41 দলের 184 সদস্য আমন্ত্রণ পেয়েছেন। অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত হয়েছে, লুট করে নিয়ে গেছে সমস্ত ব্যাংকগুলো, সব জায়গায় একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল, তারা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে ফেলেছিল। তিনি বলেছেন জুলাই সনদ, যেটা আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদ যারা, আমি আবার রিপিট করছি, যেগুলো আমরা স্বাক্ষর করেছি সেটা অক্ষরে অক্ষরে পালন করা হবে। প্রান্তিক মানুষকে সহজে আরো উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও চিকিৎসকদের সেবা দানে আরো আন্তরিক হওয়ার নির্দেশনা দেন তিনি। বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী স্বাস্থ্য খাতে গত 5 মাসের অর্জন সম্পর্কে মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব সহ উপস্থিত সংশ্লিষ্টদের কাছে জানতে চান। উত্তরে তারা জানান, বিগত সরকার স্বাস্থ্য খাতকে খাদের কিনারে নিয়ে গেছে। বলেন, অবস্থা উত্তরণে কাজ করছে প্রশাসন। গ্রামের মানুষকে পর্যাপ্ত ওষুধ দেওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার আসামি মোজাফফর হোসেনের বিচার সামরিক আদালতেই হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে পিলখানায় বিজিবির সদর দপ্তর পরিদর্শন করেন তিনি। জানান, বিজিবিকে আরও শক্তিশালী করতে বরাদ্দ বাড়ানো হচ্ছে। বিজিবি সদর দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে অপারেশনাল, প্রশিক্ষণ, প্রশাসনিক এবং চলমান উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে অবহিত করেন বিজিবির কর্মকর্তারা। পরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, সীমান্তে কোনো ধরনের পুশিন বরদাস্ত করা হবে না। বিজিবির উন্নয়নে সরকারের নেয়া নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমরা একজনকে অবৈধভাবে এখানে পুশিন হতে দেইনি। আমাদের বর্ডার গার্ড, বিজিবি এবং জনগণের সহায়তা আমরা সফলভাবে এখনো পর্যন্ত সেটা ঠেকাতে সক্ষম হয়েছি। কিছু কিছু অবৈধ অনুপ্রবেশ করেছিল, তার সংখ্যা বেশি নয়, সেটা আমরা অবৈধ অনুপ্রবেশকারীদের বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার গ্রেফতারকৃত আসামি মুজাফফর হোসেনের বিচার সামরিক আদালতেই করা হবে। মেজর অবসরপ্রাপ্ত মুজাফফর নামে যে আসামিকে গ্রেফতার করা হয়েছে, তার অন্যান্য সহযোগীদের যে বিচার, সেটা সামরিক আদালতে হয়েছে। তখনকার সময়ে সেখানে কিছু ফাইন্ডিংস আছে। তিনি পলাতক ছিলেন, দীর্ঘদিন ভিন্ন নাম ধারণ করে পার্শ্ববর্তী দেশে পলাতক ছিলেন। সেনা আইনেই বিচার করার জন্য আমরা সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছি। জেনারেল কোর্ট মার্শাল করে সম্ভবত তার বিচারটা নিষ্পন্ন হবে। মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি সহ উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা থাকায় কাঁটাতারের বেড়া দেয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। কাঁটাতারের বেড়া নির্মাণ করতে চাই 109 কিলোমিটার। জুবাইর সানি, নিউজ 24, ঢাকা।
জুলাই হত্যাকাণ্ডে দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতকে নতুন করে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। পাঠানো হয়েছে আদালতের রায়ের কপিও। বিশ্লেষকরা বলছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত অনুযায়ী আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে বাংলাদেশ। এখন ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক কোন পথে যাবে তা নির্ভর করবে এই চিঠির ভবিষ্যতের উপর। জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতে আশ্রয় নেওয়া এই দুই আসামিকে ফেরত চেয়ে এরই মধ্যে দেশটিকে কয়েক দফায় অনানুষ্ঠানিক কূটনৈতিক পত্র পাঠিয়েছে বাংলাদেশ। তবে সম্প্রতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে দেয়া আদালতের রায়ও ভারতে পাঠানো হয়েছে, যার মাধ্যমে দেশটির সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির শর্ত প্রতিপালন করল বাংলাদেশ। উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। কূটনীতিতে যেই নর্মস আছে, যেই প্রোটোকল আছে, সেই প্রোটোকল অনুযায়ী আমরা এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে। বল এখন ভারতের কোর্টে এবং আমরা আশা করব যে ভারত ট্রিটি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের যে কূটনৈতিক সম্পর্ক তার অনেকটাই নির্ভর করছে ভারত শেখ হাসিনা সহ এই যে খুনিরা যারা আশ্রয় নিয়েছে তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কি ধরনের ব্যবহার করে। বিশ্লেষকদের মতে জুলাই আন্দোলনে সংঘটিত অপরাধের বিচারের প্রশ্নে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত হলো এর মাধ্যমে। ইন্ডিয়ার সাথে যে রিপেট্রিয়েশন আমাদের চুক্তি, সেই অনুযায়ী যে সরকার অ্যাক্ট করে কোর্টের অর্ডার পাঠিয়ে দেওয়া বা এই কমপ্লায়েন্সটা করা, এটা কিন্তু আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সময় আশা করেছিলাম, যেটা হয়নি। কিন্তু বিএনপি যে জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে চায়, মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে চায়, আমি মনে করি তারই একটা রিফ্লেকশন এর মাধ্যমে হলো। চুক্তি অনুযায়ী অভিযুক্ত বা দণ্ডিতদের ফেরানোর ব্যবস্থা রয়েছে, তবে অনুরোধ পেলেই তাৎক্ষণিকভাবে কাউকে হস্তান্তরের বাধ্যবাধকতা নেই। এক্ষেত্রে দুই দেশের আইনি প্রক্রিয়া ও সরকারের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরানো ও যানজট কমাতে আরও 37টি গুরুত্বপূর্ণ মোড়ে বসতে যাচ্ছে দেশীয় প্রযুক্তির স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা। বিমানবন্দর থেকে কুড়িল, গুলশান, বনানী এবং আজিমপুর থেকে গাবতলী পর্যন্ত সড়ক এই সিগন্যালের আওতায় আসবে। আর এই ব্যবস্থায় এআই ক্যামেরা ও সেন্সরের মাধ্যমে গাড়ির চাপ মেপে স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হবে লাল সবুজ বাতি। হায়দার আলীর ক্যামেরায় নাইমাল জিকুর রিপোর্ট। সিগন্যাল মেনে চলাচল করছে গাড়ি। রাজধানীর জাহাঙ্গীর গেট, ফার্ম গেট, বাংলা মোটর, শেরাটন মোড় হয়ে কাকরাইল, এমন 13টি মোড়ে সেমি অটোমেটিক ট্রাফিক সিগন্যাল, সাথে এআই প্রযুক্তির নজরদারি এই সাফল্য এনেছে। এবার আরও 37টি মোড়ে চালু হতে যাচ্ছে দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল। বিমানবন্দর থেকে কুড়িল, গুলশান, বনানীর বিভিন্ন পয়েন্ট, আজিমপুর থেকে গাবতলী সহ গুরুত্বপূর্ণ স্থানে নতুন সিগন্যাল ব্যবস্থায় থাকবে এআই ক্যামেরা ও সেন্সর, যেখানে যানবাহনের চাপ বিশ্লেষণ করে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যালের সময় নির্ধারিত হবে। এতে অপ্রয়োজনীয় অপেক্ষা, যানজট ও জ্বালানি অপচয় কমবে বলে আশা করা হচ্ছে। এসি গাড়ির প্যাসেঞ্জার হলে এসি তো চলছে, এসি চলা মানে হচ্ছে 2 ঘন্টা কি পরিমাণ কার্বন নিঃসরণ হলো, আপনি 2 ঘন্টাতে কি পরিমাণ আপনি জ্বালানি তেল পোড়ালেন। তো যাতায়াত ব্যবস্থা যত উন্নত হবে, যত বেশি মোবিলিটি বাড়বে, অর্থনীতি তত বেশি গতিশীল হবে। এই করিডোরটা তো আসলে খুব বড় না, এটা তো ছোট একটা করিডোর, এখানে মামলা পরিমাণ কমেছে। নতুন এই সিগন্যালের পরিকল্পনা ও কারিগরি তদারকিতে রয়েছে বুয়েট। একটি কেন্দ্রীয় কন্ট্রোল সেন্টারের সাথে যুক্ত থাকবে সব সিগন্যাল। সেখান থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে তাৎক্ষণিক নিয়ন্ত্রণের সুযোগ থাকবে। সিগন্যাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে ঢাকার 2 সিটি কর্পোরেশন। বাস রুট ফ্র্যাঞ্চাইজি, একটা কোম্পানির বাস একটা রুটে চলবে। এই আদর্শে যদি আমরা চলে যেতে পারি, তাহলে কিন্তু এআইয়ের উপরে তার যে ওয়ার্কলোড সেটাও কিন্তু কমে যাবে। তখন এআই শুধু দেখবে এই সুন্দর একটা ইকোসিস্টেমের মধ্যে কারা মানছে না। দেখা যাবে 95 জন মানছে, 5 জন মানছে না, আপনি সেই 5 জনকে আসলে পানিশমেন্ট দেবেন। আপাতত সিগন্যালের কন্ট্রোলটা আমরাই করছি এবং এআইয়ের ক্যামেরার যে কন্ট্রোলটা এটা ডিএমপি ট্রাফিক বিভাগের কাছে আছে। এটা একটা স্টেজে গিয়ে এটা সিটি কর্পোরেশনকে এটাকে নিতে হবে। প্রকল্পটি সফল হলে ভবিষ্যতে রাজধানীর 120টি গুরুত্বপূর্ণ মোড় এই স্মার্ট ট্রাফিক নেটওয়ার্কের আওতায় আনা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের।
হাতের ইশারায় ট্রাফিক নিয়ন্ত্রণের যুগ পেরিয়ে এবার প্রযুক্তি নির্ভর ব্যবস্থাপনায় যাচ্ছে ঢাকা। তবে শুধু প্রযুক্তি নয়, চালকদের নিয়ম মেনে চলা এবং কার্যকর তদারকি নির্ধারণ করবে এই পদ্ধতি কতটা সফল। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দুর্নীতির মামলায় বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের 9 তলা ভবন নিয়ন্ত্রণে নিয়েছে দুদক। সোমবার পূর্বাচল জলসিঁড়িতে অভিযান চালিয়ে তারা খুঁজে পায় বিপুল পরিমাণ আর্থিক অসঙ্গতির তথ্য। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে জব্দ করা 18 কোটি টাকার দুটি ফ্ল্যাটে মিলেছে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী। 40 কোটি টাকার অবৈধ সম্পদ ও 342 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে 2025 সালে বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান ও তার স্ত্রী নুসরাত জাহানের বিরুদ্ধে মামলা করে দুদক। সংস্থাটির আবেদনে তাদের সম্পদ যাতে বিক্রি করতে না পারে সেজন্য আদালত জব্দের আদেশ দেন। জব্দের তালিকায় থাকা পূর্বাচল জলসিঁড়িতে 9 তলা ভবন নিয়ন্ত্রণে সোমবার সকাল থেকে কাজ শুরু করে দুদক, যেখানে আসবাবপত্র সহ আর্থিক লেনদেনের বিপুল পরিমাণ তথ্য মেলে। গত 24/4/2025 তারিখের বিজ্ঞ আদালতের 3 নং আদেশ মূলে সাবেক মেজর জেনারেল জিয়াউল আহসান ওনার সম্পত্তি ক্রোক এবং অবরুদ্ধ করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি সেখানে বিভিন্ন ধরনের আসবাবপত্র আছে, তারপরে ব্যবহার্য সামগ্রী বা পোশাক পরিচ্ছদ বিপুল পরিমাণ পাওয়া গেছে। এছাড়া কিছু আর্থিক অসঙ্গতির দালিলিক তথ্য প্রমাণ পেয়েছে। এদিকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানে 18 কোটি টাকার দুটি ফ্ল্যাট 2 দিন অভিযান চালিয়ে নিয়ন্ত্রণে নিয়েছে দুদকের সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, যেখানে দুর্নীতির নানা আলামত সহ 260 ধরনের সামগ্রী মিলেছে। বিজ্ঞ আদালতের আদেশে আমাদের দুদকের পরিচালক সম্পদ ব্যবস্থাপনা ইউনিটকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের যে 2টি অবরুদ্ধ ফ্ল্যাট ছিল তার রিসিভার নিয়োগ করা হয়েছিল। রক্ষণাবেক্ষণের জন্য যাকে রিসিভার নিয়োগ করা হয়েছে তিনি আদালতের আদেশক্রমে এগুলোর ব্যবস্থাপনা করবেন। সাবেক এই ভূমিমন্ত্রীর বিরুদ্ধে 9 দেশে 10,000 কোটি টাকা অর্থ পাচারের প্রমাণ পেয়েছে দুদক। 2টি অবরুদ্ধ ফ্ল্যাটের বিষয়ে মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এই ভবনগুলোতে যে আবারও গ্রেপ্তার হলেন আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ। এবার তাকে গ্রেফতার করা হয়েছে রাজধানীর পল্লবী থানার একটি মামলায়। তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। ক্যান্টনমেন্ট থানা পুলিশ জানায়, শাহেদের বিরুদ্ধে থাকা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করতে ইসিবি এলাকায় অভিযান চালানো হয়। করোনা শনাক্তের পরীক্ষায় জালিয়াতি সহ নানা কারণে আলোচিত রিজেন্ট গ্রুপ ও রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ 2024 সালের 4 সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। তার বিরুদ্ধে মোট 96টি মামলা ছিল। 5টি মামলায় সাজাপ্রাপ্ত। সব মামলাতেই জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছিল। এবার তিনি গ্রেফতার হলেন রাজধানীর পল্লবী থানার একটি মামলায়। ইসিবি চত্বর থেকে তাকে গ্রেফতার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ। হাজির করা হলে তাকে কারাগারে পাঠিয়ে দিয়েছে আদালত। আদালত জিজ্ঞাসা করছে যে আপনি চেকের 50% টাকা জমা দিবেন কিনা। উনি জমা দিবে, অথবা টাকার পরিমাণটা একটু বেশি, 1-2 দিন সময় লাগতে পারে। আমরা হয়তো আগামীকালকে বা পরশুদিন আপিলের সত্ত্বে আমরা যাবেন। 2020 সালের 6 জুলাই রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর কার্যালয়ে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তখন পরীক্ষা ছাড়াই করোনার সনদ দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা ও অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়। হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয়। মামলা হয় 17 জনের বিরুদ্ধে। একই বছরের 15 জুলাই ভারতে পালানোর সময় সাতক্ষীরা থেকে শাহেদকে গ্রেফতার করে র্যাব। শাফিজ রাসনা, নিউজ 24, ঢাকা। 3 জেলায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে চট্টগ্রামে শিশুকে ধর্ষণের পর হত্যা চেষ্টায় 1 জন, মাগুরার শ্রীপুরে ধর্ষণ ও হত্যা মামলায় 1 জন এবং চুয়াডাঙ্গায় শিশু ধর্ষণ ও হত্যা মামলায় আরও 1 জনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2023 সালে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় 9 বছরের শিশু আয়নিকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যার পর লাশ গুমের মামলায় আসামি রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ সাইফুর রহমান এ রায় ঘোষণা করেন।
সর্বশেষে এটা পরিপূর্ণরূপে প্রমাণ হয়েছে যে একমাত্র আসামি রুবেল এই ঘটনার জন্য দায়ী। মাগুরার শ্রীপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় হাসান নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালত এ রায় ঘোষণা করেন। 2022 সালের 17 মার্চ একটি পেঁপে বাগানের পাশের বাঁশঝাড় থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বজনরা। আজকে যে রায় ঘোষণা হয়েছে কার্যকারী দ্রুত হয়, আমি খুব সন্তুষ্ট। আজকে শিশু রাজিয়ার যে হত্যা মামলার যে রায় আজকে বিজ্ঞ আদালত দিয়েছে এতে আমরা সবাই খুশি। চুয়াডাঙ্গায়ও 3য় শ্রেণীতে পড়ুয়া শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যা মামলার আসামিকে মৃত্যুদণ্ড ও 2 লাখ টাকা জরিমানা করেছেন আদালত। 2023 সালে ভুট্টা খেতে ওই শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উৎপাদনমুখী উন্নয়নের ধারা অব্যাহত রেখে দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করে যাচ্ছে সরকার, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত বায়লা ফিউচার সামিট 2026-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা জানান। তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলা, প্রযুক্তির ব্যবহার এবং রোডম্যাপ তৈরিতে এই সামিটের আয়োজন করা হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানুষের কর্মসংস্থানের উপর গুরুত্ব দিয়েছেন। সেই ধারাবাহিকতায় আজ আমাদের লক্ষ্য হলো তরুণদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি দক্ষ, কর্মমুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। ইরান আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণমাত্রার যুদ্ধে রয়েছে, একথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। দেশবাসীকে তিনি এর স্বাভাবিক পরিণতি মেনে নিতে প্রস্তুত থাকতে বলেছেন। সোমবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি। এই সংঘাতের জেরে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। টানা 9ম রাতের মতো ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে ইরানের সম্ভাব্য হামলা প্রতিহত করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। সাথে থাকায় ধন্যবাদ।